সন্ধ্যা। পারুল প্রকাশনী আয়োজিত পারুল 4G ডিজিটাল ক্লাসে আমি মৌমিতা ভট্টাচার্য স্বাগত জানাই। পারুল প্রকাশনীর ফেসবুক পেজে পারুল 4G ডিজিটাল ক্লাস চলছে প্রত্যেক দিন সন্ধে 7টায় এবং রাত 8টায় দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের ওপর চলছে ক্লাস। আমি মৌমিতা ভট্টাচার্য গত 17ই মে শুক্রবার দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তক ব্লিসের অন্তর্গত চ্যাপ্টার 2-এ রয়েছে যে কবিতাটি ফেবল, এমারসনের লেখা কবিতা ফেবল, সেটা পড়িয়েছিলাম। তার ওয়ার্ডস নোটস এবং সলভড এক্সারসাইজ পারুল প্রকাশনীর ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি। ছাত্রছাত্রীরা তোমরা চাইলে সেটা সংগ্রহ করে নিতে পারো। পারুল প্রকাশনীর ফেসবুক পেজে গেলেই তোমরা ফেবল কবিতাটির ওয়ার্ড নোটস এবং সলভড এক্সারসাইজ পেয়ে যাবে। আজ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ইংরেজি পাঠ্যপুস্তক ব্লিসের চ্যাপ্টার 6-এ রয়েছে যে কবিতাটি সি ফিভার, জন মেসফিল্ডের লেখা কবিতা সি ফিভার, সেই কবিতাটি আমরা একসঙ্গে পড়ব। আমি তোমাদের ফেবল কবিতাটি পড়িয়েছিলাম এমারসনের। সেই ফেবল কবিতাটির সঙ্গে এই কবিতাটির একটু পার্থক্য রয়েছে এবং আমার মনে হয় সি ফিভার এই কবিতাটি হয়তো আমার এই ক্লাসে পড়ানো সম্পূর্ণ হবে না। আমার আরেকটি দ্বিতীয় ক্লাস হয়তো লাগবে এই কবিতাটি সম্পূর্ণ করার জন্য। তো কবিতা যখন আমরা শুরু করি, সবার আগে আমাদের যেটা জেনে নেওয়া দরকার, যিনি কবিতাটি লিখেছেন সেই কবির ব্যাপারে আমাদের অবশ্যই জানতে হয়। তো আমরা ফেবল কবিতা যখন পড়েছি তখনও আমরা এমারসনের ব্যাপারে অনেক কিছু জেনেছি, যে তিনি মার্কিন কবি এবং এসেইস্ট, গদ্যকার এবং একই সঙ্গে দার্শনিক ছিলেন, ফিলোসফার ছিলেন, এবং তার জন্ম হয়েছিল 1803 সালে। এমারসনের জন্ম হয়েছিল 1803 সালে এবং এই সি ফিভার কবিতার কবি জন মেসফিল্ড জন্মগ্রহণ করলেন তার ঠিক 75 বছর পরে 1878 সালে, এবং জন্মগ্রহণ করলেন ইংল্যান্ডের হেয়ারফোর্ডশায়ারের লেডবেরিতে। তার যখন মাত্র 4 বছর বয়স, অর্থাৎ 1882 সাল, তখন কিন্তু এমারসন প্রয়াত হলেন, অর্থাৎ এমারসন মারা গেলেন। এ থেকে আমরা একটা জিনিস বুঝে নিতে হবে আমাদের, যে এমারসন ছিলেন 19 শতকের কবি, আর 19 শতকে জন্মেও মেসফিল্ড কিন্তু 20 শতকের কবি। তো একটা শতক যখন শেষ হয় বা বিগত হয়, নতুন শতকের আবির্ভাব হয়, তখন আমাদের ভাবনা বিশ্বটাও, আমাদের যে ভাবনার যে পৃথিবী, সেটাও বদলে যায়। তাই এমারসনের কবিতায় আমরা যে দার্শনিকতা, যে নৈতিক দৃষ্টিভঙ্গি এবং যুক্তিপূর্ণ কাব্য ভাষা দেখেছি, সেই ভাব থেকে আমরা এবার পাড়ি দেব একটা সম্পূর্ণ ভিন্নধর্মী, যেটা জীবনের অনেক কাছাকাছি কিন্তু একই সঙ্গে ব্যঞ্জনাধর্মী এবং বহুস্তরিক একটা অনির্দেশ্য কবিতার জগতে। আর আমরা পাড়ি দেব মেসফিল্ডের হাত ধরে এই রকম একটা জগতে। তো মেসফিল্ডের ব্যাপারে যদি আমরা আরও একটু জানতে চাই, তাহলে আমাদের তার প্রথম জীবন, কিভাবে তার ছেলেবেলা কেটেছে, এগুলো জানতে হবে। তো 20 শতকের ইংরেজি কবিতার প্রথম 3 দশকের ইতিহাস যদি আমরা পড়ি, আমরা যদি উইলফ্রেড ওয়েন, সিগফ্রিড সাসুন, রবার্ট গ্রেভসদের মতো ওয়ার পোয়েটসদের কবিতা পড়ি, অথবা এলিয়ট, ইয়েটস বা পাউন্ডের মতো মডার্ন পোয়েটসদের কবিতা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি বিচিত্র, কি বহুমুখী, কি বৈপ্লবিক এই পরিবর্তন।
মেসফিল্ড একদিকে যেমন এই পরিবর্তনের অংশ ছিলেন, অন্যদিকে তিনি ছিলেন এই সমস্ত কবিদের থেকে একদম আলাদা, একদম স্বতন্ত্র। কিভাবে তিনি স্বতন্ত্র হয়ে উঠলেন? কিভাবে তিনি মাত্র 24 বছর বয়সে লিখে ফেললেন এমন কয়েকটি কবিতা যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে? সেইটা জানতে হলে আমাদের উল্টোতে হবে তার জীবনের প্রথম অধ্যায়ের সেই ধূসর পাতাগুলো। আমরা যদি চোখ রাখি মেসফিল্ডের জীবনের প্রথম অধ্যায়ের দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে খুব ছোটবেলাতেই মেসফিল্ড তার বাবা মাকে হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ তার বাবা মা মারা গেছিলেন। একজন আন্টের কাছে তিনি মানুষ হলেন। ছোটবেলা থেকেই প্রকৃতি তাকে ডাকে, অর্থাৎ পড়াশুনোর থেকেও মাঠে ঘাটে বনে বাদারে ঘুরে বেড়াতে তার বেশি ভালো লাগতো। স্থানীয় স্কুলে ভর্তি হয়ে পড়াশুনো করলেও তার পাঠ্যপুস্তকের থেকে এই প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে তার বেশি ভালো লাগতো, এবং যে কোনো রকম অ্যাডভেঞ্চারের প্রতি ছোটবেলা থেকেই একটা প্রচণ্ড ঝোঁক। এবং কি আশ্চর্যের ব্যাপার, মাত্র 14 বছর বয়সেই একটা মার্চেন্ট শিপে তার কাজও জুটে গেল, এবং জন মেসফিল্ড বেরিয়ে পড়ল সমুদ্র যাত্রায়। বাপ মা মরা ছেলে, কে আটকাবে তাকে? তো এইভাবে মেসফিল্ড ভ্রমণ করলো বিশ্বের বিভিন্ন জায়গায়, এবং পৌঁছে গেল অনেক অজানা গন্তব্যে, যেসব দেশের কথা জায়গার কথা সে কখনো জানতোই না, সেরকম জায়গায় সে পৌঁছে গেল। এবং নিজের অভিজ্ঞতার ঝুলি ভরাট করতে করতে একটা উদ্দেশ্যবিহীন, একটা ছকবিহীন, একটা বিপজ্জনক একটা নাবিকের জীবনযাপন করতে থাকলো সে, এবং তাতে তার ভালোই লাগতো সেরকম জীবন। সাহিত্যের প্রতি ভালোবাসা কিন্তু তার ছিল প্রথম থেকেই, ছোটবেলা থেকেই। মাত্র 10 বছর বয়সে সে পড়ে ফেলেছিল ওয়াল্টার স্কটের কবিতা। সে পড়ে নিয়েছিল পার্সির রিলিক্স অফ এনশিয়েন্ট পোয়েট্রি। 14 বছর বয়সে যখন সমুদ্রযাত্রায় সে বেরিয়ে গেল, সেটাতে বেরোনোর আগেই সে পড়ে ফেলল ম্যাকলের লেজ অফ এনশিয়েন্ট রোম। অর্থাৎ সাহিত্যের প্রতি তার এই ভালোবাসা, বইয়ের প্রতি তার এই অনুরাগ ছোটবেলা থেকেই ছিল। 1892 থেকে 1895 এই 4 বছর অবশ্য তিনি তেমন কিছু পড়তেও পারলেন না, তেমন কিছু লিখতেও পারলেন না। 1895 সালে পকেটে মাত্র $5 নিয়ে মেসফিল্ড, 17 বছর বয়স তখন তার, 17 বছরের কিশোর জন মেসফিল্ড নামল নিউ ইয়র্ক শহরে, এবং সেখান থেকে ইয়ঙ্কার্স শহরে একটা কার্পেটের ফ্যাক্টরিতে সামান্য একটা চাকরি জুটে গেল তার। প্রত্যেক শুক্রবার পে ডেতে একটি নির্দিষ্ট বইয়ের দোকান থেকে কেনা নতুন নতুন বই বদলে দিল মেসফিল্ডের জীবন। তার সাহিত্য প্রেম ফিরে এলো। মেসফিল্ড তখন এক নিঃশ্বাসে পড়ে ফেলল চসার, শেক্সপিয়ার, মিল্টন, কিটস, শেলি, এবং তার নিজের সময় অবধি সমস্ত ইংরেজ লেখকদের কবিতা। 1896 থেকে মেসফিল্ড শুরু করলেন তার নিজস্ব লেখালেখি। শুধু লিখবেন বলেই চলে এলেন লন্ডনে 1897 সালে। শুধু লিখবেন বলে তিনি লন্ডনে চলে এলেন। 1900 সালের নভেম্বর মাসে তার সঙ্গে বন্ধুত্ব হলো ইয়েটসের, W.B. ইয়েটসের সঙ্গে তার দেখা এবং বন্ধুত্ব। ইয়েটসের প্রভাবে, প্রেরণায় এবং নিজের মনের ভেতর থেকে উঠে আসার তাগিদে লিখতে গিয়ে ভিড় করে এলো এত দিনের যে অভিজ্ঞতা, তার স্মৃতি। সেই কুয়াশা ছিঁড়ে ভোর ভোর বেরিয়ে পড়া, সেই ঢেউয়ের উথাল পাতাল, সেই শঙ্খচিলের ডাক, বাতাসের নোনা আঘ্রাণ, শোঁ শোঁ শব্দে আসন্ন অভিযাত্রার সঙ্গীতময় আহ্বান, ওপরে সুনীল আকাশ,
তাতে উড়ে যাচ্ছে সাদা মেঘ, ছিটকে আসা জলের কণা, উড়ে যেতে থাকা সমুদ্রের সফেন উচ্ছ্বাস, মাঝি মল্লার গল্প, হুইল ঘুরিয়ে জাহাজের কাপ্তানের আকস্মিক দিক পরিবর্তন ঢেউয়ের মতো আছড়ে পড়তে লাগলো মেসফিল্ডের মানস মানচিত্রে। 1902 আত্মপ্রকাশ করল সল্ট ওয়াটার ব্যালেডস। ইংরেজি সাহিত্যের ইতিহাসে এ এক নতুন সংযোজন। এর গীতিকাব্যিক ভাষা, এর সংবৃত প্রকাশভঙ্গি, এর ইমেজ ধর্মিতা এবং সর্বোপরি এর সারা শরীরে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা সমুদ্রের গন্ধ মুগ্ধ করল সমালোচকদের, এমনকি মডার্নিস্ট লেখকদেরও, এবং অবশ্যই তার বন্ধু এবং তার অনুপ্রেরণা যিনি দিয়েছিলেন তাকে, সেই ডব্লিউ.বি. ইয়েটসকেও। এই সল্ট ওয়াটার ব্যালেডসেরই 59 নম্বর পাতায় আমরা পেয়ে যাব সি ফিভার কবিতাটি, যেটি রয়েছে তোমাদের চ্যাপ্টার 6-এ। তো আমরা কবিতাটা অবশ্যই এবার পড়ব। কবির ব্যাপারে আমরা জেনে নিলাম কি রোমাঞ্চকর তার জীবন। তো কবিতাটা পড়ার আগে আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন তোমাদের আমি বলবো, এবং তারপর কবিতাটার সামারি বা সারসংক্ষেপ একটু সহজ করে তোমাদের বলবো। এরপরে আমরা টেক্সটটা পড়ব, তারপরে আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এবং যে আনইউজুয়াল বা ডিফিকাল্ট ওয়ার্ডস সেগুলোর অর্থ, মিনিং তোমাদের জানাবো। এবং পরের ক্লাসে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটা আজকের ক্লাসে হয়তো সম্ভব হবে না শেষ করা, পরের ক্লাসে আমরা সি ফিভার নিয়ে যে এর টাইপস অফ ওয়ার্ক, স্ট্রাকচার, রাইম, তারপর তোমার পোয়েটিক ডিভাইস, তারপর ইউজ অফ অ্যালিটারেশন, বিশেষ করে ইমেজারি এবং কি কোয়েশ্চেন্স, এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব আমাদের দ্বিতীয় ক্লাসে। তো ইন্ট্রোডাকশন হিসেবে যেটা আমি তোমাদের বলতে চাই যে সি ফিভার কবিতা যখন আমরা পড়বো, একটু পরেই আমরা পড়বো, তো পড়তে গেলেই আমরা বুঝতে পারবো যে সি ফিভার stands for the narrator's longing to go to the seas again. অর্থাৎ এই কবিতার যিনি কথক বা কবি নিজেই সমুদ্রে আবার যেতে চান, এগেন কথাটা রয়েছে, এবং সেই যে যেতে চান, তার এই যে যাওয়ার আকাঙ্ক্ষা, তার এই যে যাওয়ার ইচ্ছে, সেটাই প্রকাশিত হয়েছে এই কবিতায়। কিন্তু হোয়াই সি ফিভার? কবিতার নাম সি ফিভার কেন, অর্থাৎ সমুদ্র জ্বর? আসলে it is such an uncontrollable desire that it has become like a fever. অর্থাৎ এমন একটা অদম্য আকাঙ্ক্ষা, এমন একটা আর্জ, যেটা সৃষ্টি করেছে জ্বরের মতো কোনো ঘোরের। এবং জ্বর হলে আমরা ঘোরের মধ্যে থাকি। এই প্রসঙ্গে আমি বলতে পারি, যেমন টেনিসনস ইউলিসিস or like Gerald Gould's Wanderthirst. This poem also displays man's deep desire to know the unknown and to see the unseen. টেনিসনের ইউলিসিস কবিতার মতোই, জেরাল্ড গোল্ডের ওয়েন্ডারথার্স্ট কবিতার মতোই এই কবিতাতেও অজানাকে জানার, অদেখাকে দেখার, এই সবসময় আমাদের একটা আগ্রহ থাকে, একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে অজানাকে জানার, অদেখাকে দেখার। কবিরও, এই কবিতার কথক বা কবিরও সেই আকাঙ্ক্ষাই রয়েছে, এবং সেই আকাঙ্ক্ষা, সেই আর্জ, সেই ডিজায়ার এই কবিতার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এইবার কবিতার সামারি বা সার সংক্ষেপ যদি আমরা বলতে চাই, Stanza 1-এ the poet expresses his deep desire to sail again to the seas.
অর্থাৎ কবি বা কথক আবার সমুদ্রে যাওয়ার জন্য তার যে তীব্র আকাঙ্ক্ষা সেটা ব্যক্ত করেছেন। Apart from the help of the sea and the sky, he wants a tall ship and a guiding star. তো সমুদ্র এবং আকাশের সাহায্য ছাড়াও তার কি লাগবে? তার একটা লম্বা প্রকাণ্ড জাহাজ লাগবে এবং একটা তারা লাগবে, যে তারা দিক নির্দেশ করবে, গাইডিং স্টার। হিজ উইশ, তার মধ্যে কি কি পড়ছে? ইনক্লুডস দ্য ভাইব্রেশন অফ দ্য হুইলস কিক, দ্য মেলোডি অফ দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য শেকিং অফ দ্য হোয়াইট সেল। অর্থাৎ তার ইচ্ছের তালিকায় কি কি রয়েছে? সেটা হচ্ছে জাহাজের হুইল বা চাকার আচমকা ধাক্কা, বয়ে যাওয়া বাতাসের সুরেলা সঙ্গীত এবং সাদা পালের কম্পন, হাওয়ায় যে পালটা কাঁপছে বা নড়ছে। He also wishes to witness the grey mist on the sea's face and the breaking of a grey dawn. শুধু তাই নয়, তিনি আরও কি দেখতে চান? He also wishes to witness, কি দেখতে চান? সমুদ্রের উপরিতলের ধূসর কুয়াশা, গ্রে মিস্ট, গ্রে মানে ধূসর, মিস্ট কুয়াশা, এবং তার একই সাথে এক ধূসর ভোরবেলার সাক্ষী থাকতে চান তিনি। স্ট্যান্ডা 2-তে চলে আসি। Since the poet will not be able to deny the wild and clear call of the running tide, he must go to the seas again. কবি যেহেতু সমুদ্রের উত্তাল জলরাশির যে ডাক, কিরকম ডাক? ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, ওয়াইল্ড মানে বন্য, ক্লিয়ার মানে স্পষ্ট, কল আহ্বান, সেটাকে ডিনাই করতে পারছেন না, সেটাকে উপেক্ষা করতে পারছেন না, তাই হি মাস্ট গো টু দ্য সিজ এগেন, তাকে আবার সমুদ্রে যেতেই হবে। অ্যান্ড ফর দ্যাট হি নিডস আ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। তো তার জন্য তার কি দরকার? দমকা বাতাসওয়ালা একটা দিন, যেদিন আকাশে উড়বে সাদা মেঘের ভেলা। He would like to experience the flung spray and the blown spume, সমুদ্রের ছিটকে আসা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা এবং উড়তে থাকা ফেনাকেও তিনি তার অভিজ্ঞতার সামিল করতে চান, তার অভিজ্ঞতায় পেতে চান। ফ্লাং স্প্রে, ফ্লাং মানে ছিটকে আসা, স্প্রিং ছোট ছোট জলকণা, আর ব্লোন স্পিউম, স্পিউম মানে ফেনা, সমুদ্রের ফেনা। He would also like to hear the seagulls crying, তিনি আরও শুনতে চান শঙ্খচিলের চিৎকার, মাথার উপরে তারা উঠছে এবং ডাকছে। স্ট্যান্ডা 3-তে আসি। The poet must go to the seas again so that he can adopt the wandering lifestyle of the gypsies. কবিকে সমুদ্রে যেতেই হবে যাতে তিনি ভ্রাম্যমান জিপসিদের মতো জীবন কাটাতে পারেন। He wants to move ahead, following the way of the seagull and the whale, even though the wind might be piercing cold like a whetted knife. তিনি কোন দিকে এগোবেন? যেদিকে তিমিরা এগিয়ে গেছে, যে পথে শঙ্খচিলেরা এগিয়ে গেছে, সেই পথে কবিও এগিয়ে যাবেন। এবং তখন ঠান্ডা, কনকনে ঠান্ডা বাতাস ছুরির ফলার মতো তাকে বিঁধবে, তবুও তিনি এগিয়ে যাবেন। During the journey, he wants to hear stories from his accompanying sailor. এই দীর্ঘ সমুদ্র যাত্রায় তিনি তার হাসি খুশি যে সহনাবিক আছে তার কাছ থেকে গল্প শুনবেন। When the voyage is over, he wants to have a peaceful sleep along with a sweet dream. এবং সমুদ্র যাত্রা যখন শেষ হবে তখন তিনি কি পেতে চান? একটা শান্তির ঘুম পেতে চান, এবং ঘুমের মধ্যে যেন আসবে কোনো মিষ্টি স্বপ্ন। এইবার আমরা পোয়েমটা পড়ব, Sea Fever, written by John Masefield. I must go down to the seas again,
to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind's song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gull's way and the whale's way, where the winds like a weighted knife. And all I ask is a merry yearn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trik's over. আবার পরের ক্লাসে আমরা আরো ভালো করে ওয়ার্ড নোটস জানবো। আমরা প্রত্যেকটি লাইনের মানে তোমাদের আমি বুঝিয়ে দেব। আবার পরের ক্লাসে দেখা হবে। আজ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ। আশা করি তোমরা উপকৃত হয়েছো। আবার দেখা হবে। নমস্কার।